তাহলে আব্দুল্লাহ কেমন আছো বলো? হ্যাঁ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? কাজ কেমন চলছে? প্রথমত একটা কথা বলবো, এই প্ল্যাটফর্মে আজকে আপনার সঙ্গে এরকম একটা মিটিং এ আমাকে সুযোগ দেওয়ার জন্য থ্যাঙ্কস। অলওয়েজ ওয়েলকাম। আমি তোমাদের সাথে অনেকবার কানেক্ট করেছি, যাক আমি কিছু মানে আমার প্রবলেম ছিল, আমি সময় পাইনি, ম্যানেজ করতে পারিনি। যাই হোক সময় পেয়েছি, তুমিও সময় পেয়েছো। তো যাই হোক আমরা কিছু আলোচনা করব। আচ্ছা, তুমি তাহলে এখন কোথায় জব করছো? এখন স্যার আমি কেএমসি তে অ্যাজ এ সাব ইঞ্জিনিয়ার বিল্ডিং ডিপার্টমেন্টে আচ্ছা আচ্ছা। জব করছি। তো তোমার একটু আমাকে বলো যে তোমার ডিপার্টমেন্টে কিরকম কি কাজ হচ্ছে, কিরকম কি রোল। তার আগে আমাকে তুমি বলো যে তোমার আহ, যে কোয়ালিফিকেশন, সেটা তুমি একটু টেকনিক্যাল কোয়ালিফিকেশন একটু বলো, তোমার প্রথম কি ছিল তারপর কি করেছো একটু বলো ডিটেলসে। আচ্ছা স্যার, আমি বিটেক থেকেই শুরুটা করছি। হুম আমি হুম। এত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যাচ্ছি না না। ঠিক আছে, টেকনিক্যাল তো স্যার, কোয়ালিফিকেশনই বলো। হ্যাঁ, তো স্যার আমি 2018-তে বিটেক কমপ্লিট করি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে আলিয়া ইউনিভার্সিটি থেকে। তারপরে আমি এমটেক করি স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং নিয়ে, যেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা আমরা বলি এনআইটিবিটা কলকাতা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ, নাইটার কলকাতাও বলে, যেটা আচ্ছা কলকাতা। আচ্ছা, ঠিক আছে, ঠিক বুঝতে পেরেছি। আচ্ছা, এমটেক তুমি কত সালে করেছো? এমটেক স্যার 2020-তে। 2020-তে এমটেক। তারপর তুমি কি করছিলে 2020-এর পর থেকে? 2020 পর থেকে স্যার আমি প্রথম থেকে আমার একটু টিচিং এ যাওয়ারও ইচ্ছা ছিল। তো যার জন্য বিভিন্ন কলেজে মেল টেল করেছিলাম, অনেক কলেজে মেল করি, এবং লকডাউন পিরিয়ড চলছিল ওই সময়তে। হুম হুম। আমার 2020-তে ইন্টার কমপ্লিট হয়। তো অন্য জায়গা থেকে রেসপন্স আসছিল না। তো ফাইনালি একটা বহরমপুর এনসিটি একটা কলেজ এসেছিল, এখানে আমি অনলাইন ইন্টারভিউ দিয়ে ওখানে জয়েন করেছিলাম, মানে ওয়ার্ক ফ্রম হোম করছিলাম। আচ্ছা আচ্ছা। তখন তুমি অনলাইনে ক্লাস নিতে? হ্যাঁ হ্যাঁ, অনলাইনে ক্লাসে। আচ্ছা, ওটা কতদিন তুমি ওখানে কাজ করেছো? ওখানে স্যার আমি প্রায় 1 বছর মতো করেছি। এক সুন্দর করেছো। তো তোমার এই প্রিপারেশন জার্নি একটু বলো আমাকে, যে প্রিপারেশন তুমি কিভাবে শুরু করেছিলে বা কিভাবে কেন শুরু করলে প্রিপারেশন? তোমার তো এমটেক ছিল, তুমি আহ, জন্য যেই জন্য অ্যাপ্লাই করেছিলে, বাট এটা পারপাস কি ছিল একটু বলো আমাকে। প্রথমত স্যার, প্রাইভেট কলেজে আপনিও জানেন, আপনার অনেক দিনের পড়ানোর অভিজ্ঞতা রয়েছে, আপনাকে নতুন করে বলতে হবে না হুম হুম, ওখানকার সে তো স্যালারি জানি, হ্যাঁ। স্ট্রাকচার সম্বন্ধে। হুম ঠিক আছে, তো ওই নিয়ে একটু নিজে একটু ডিপ্রেস ছিলাম। ভাবছিলাম যে এই নিয়ে তো সারা জীবন চলা মুশকিল। হুম হুম। কারণ আমি পরে একটা কলেজে সুইচ করেছিলাম, যেটা কল্যাণীতে। হুম ওখানেও 2 বছর কাটিয়ে দেখি খুব একটা মানে লাভ হচ্ছে না, সে একই মোটামুটি স্যালারি। তো সেদিক থেকে মনে হয়েছিল যে গভর্নমেন্ট জব একটা না পেলে মানে এইভাবে চলা বেশি দিন চলা মুশকিল। তো তারপর আমি ওখানে নিজের প্রিপারেশন শুরু করি। তারপর প্রথমে যে একটাই আমি সুযোগ পেয়েছিলাম, যেটা ফার্স্ট এক্সাম দিয়েছিলাম, ওই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেটা আগে হয়েছিল রিক্রুটমেন্ট, হুম। ওই এক্সামটা আমি প্রথম দিয়েছিলাম। 2020-তে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তোমার ওখানে মোটামুটি কিরকম নাম্বার এসেছিল 2020-তে? ওখানে এসে আমার 114 মতো এসেছিল। কাট অফ ক্লিয়ার হয়নি? কাট অফ ক্লিয়ার হয়েছিল ওবিসিতে, কিন্তু আমার ইন্টারভিউ মার্কসটা খুব একটা মানে পাইনি, যে আমি আচ্ছা, ওখানে ওটাই তো বললাম, কারণ সেরকম 114 হয়নি। মনে হয় জেনারেল কাট অফ ছিল 2020 পিএসসিতে। হ্যাঁ। আচ্ছা, ওর তো ইন্টারভিউ তুমি ওখানে ইন্টারভিউতে তোমার হয়নি। আচ্ছা, বুঝতে পারলাম। তারপরে হ্যাঁ তুমি, তোমার তো ওটা ফেলিওর হলো। তারপরে তুমি হ্যাঁ আবার হ্যাঁ, আবার শুরু করলে প্রিপারেশন কন্টিনিউয়াস, তাই তো? দেন আবার কন্টিনিউশন প্রিপারেশন শুরু করি। দেন তারপরে তোমাদের পিএসসি হলো। হ্যাঁ হ্যাঁ। পিএসসির পরে কেএমসি হলো। কেএমসি কেএমসি কাছাকাছি। তুমি এক্সামটা, হ্যাঁ কাছাকাছি হলো, মোটামুটি 1-2 মাসের ডিফারেন্সে হ্যাঁ হয়েছিল কেএমসি এবং যতটুকু হ্যাঁ মনে হ্যাঁ পড়ছে হ্যাঁ। আমার। কেএমসিটা মনে হয় আগে হয়েছিল না? হ্যাঁ, কেএমসির আগে হয়েছিল, তারপরে কেএমসিটা আগে হয়েছে, তারপরে পিএসসি। পিএসসিটা হয়েছিল, এক্স্যাক্টলি। কেএমসিটা পরীক্ষাটা আগে হলো। বেশি ডিফারেন্স তো হয়নি সেরকম, আমাদের 2 মাসের 1 মাসের এরকম ডিফারেন্স ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই রকম একদম ওই। তাহলে তুমি ইমাজিন বেশি করতে ডিফারেন্স পারছো, ছিল না। কেএমসির তোমার জয়নিং হয়ে গেছে, তুমি জব করছো, প্রায় 3-4 মাস জব হয়ে গেল, এখনো পিএসসি রেজাল্ট কোনো আপডেট নেই। হ্যাঁ, একদম, জয়নিং ওটা করিয়ে স্যার পিএসসি তোমাদেরকে জানে। 3-4 মাস স্যালারি, তোমার প্রায় ধরো 3-4 মাস হয়ে গেল নিশ্চয়ই। হ্যাঁ, একদম স্যার, 4 মাস হয়ে গেল। 4 মাস হয়ে গেল স্যালারি পেয়ে গেলে, আর এখন এখানে জয়নিং এর কোনো খবর নেই। কি যে করছে কিছু বোঝাও যাচ্ছে না। কবে যে দেবে রেজাল্টটা, আদৌ ঠিকঠাক ভাবে দেবে কিনা সেটা সন্দেহ চলছে। ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বেরিয়ে গেলে এখনো কোনো খবর নেই। তো যাই হোক, বাট একদমই ব্যাপার স্যার, আমি, অন হ্যাঁ, ক্যান্ডিডেট ওয়েট করছে। এরপরে তুমি কেএমসি যে প্রিপারেশন নিচ্ছিলে, প্রিপারেশন তুমি কিভাবে নিচ্ছিলে? মানে প্রিপারেশন তো আর এরকম করে নিয়ে নিয়ে নেওয়া যায় না, বা যদি নিজেও নাও তো তার একটু প্রসেস বলো, বাকিরা যারা আমাদের আছে অডিয়েন্স বা স্টুডেন্ট আছে, তারা একটু তোমার থেকে একটু হেল্পফুল হোক। কিভাবে প্রসেসটা বলো আমাকে একটু। স্যার, সত্যি কথা বলতে নিজের প্রিপারেশনটা একটু মানে টিকিয়ে রাখাটা একটু কঠিন ব্যাপার। মানে নিজে নিজে যদি সেলফ স্টাডি
ভালো বলছি না যে সেলফ স্টাডি করে চাকরি হয় না, কিন্তু একটা যে ফ্লোর মধ্যে নিজেকে রাখা, হুম। সেটা একটু চাপের ব্যাপার। আমি দেখেছি, কারণ আমি এই চিটি মানে কলেজে পড়ানোর সঙ্গে যুক্ত ছিলাম। তো অনেক ওইদিকে ওদের পড়ানোটা, তার সঙ্গে আমি নিজেকে পড়া সময়টা সবসময় ভাবতাম কিভাবে নিজেকে ম্যানেজ করবো, কারণ ওদেরকে পড়াতাম তার সঙ্গে নিজে পড়ানো। এক্স্যাক্টলি, তোমার কাছে টাইম ঠিক আছে। ম্যানেজমেন্ট একটা চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ তুমি জব করতে হ্যাঁ, করতে হ্যাঁ, পড়াশোনা করছো, যে কোনো জবই হোক, কারণ তো তুমি তো জবে আছো, তুমি তো জবে সময় দিচ্ছ। তা তোমার নিজের হ্যাঁ, প্রিপারেশন কলেজে পড়ানোর জন্য, প্লাস তোমার হ্যাঁ, জবের জন্য প্রিপারেশন, দুটো কিন্তু একটা মানে একটা টাইম ম্যানেজমেন্টের ব্যাপার। তো সেটা কি করে ম্যানেজ করতে তুমি বলো একদম আমাকে। ঠিক। তো ওটা স্যার আমি কলেজে যখন আমি মানে ওদেরকে পড়াতাম, তো যেটুকু সময় কলেজে ফাঁকা পেতাম আমি ওই লাইব্রেরিতে গিয়ে বসতাম। হুম। কারণ আমি কলিগদের সঙ্গে একটু গল্পে বসে গেলে ওখানে পুরো সময় চলে যেত। তো চেষ্টা করতাম যে ওই সময় কোনো ল্যাবে গিয়ে বা লাইব্রেরিতে গিয়ে গিয়ে বসে পড়া। ঠিক আছে, তারপরে আমি রুমে এসে চেষ্টা করতাম যে বেশিক্ষণ বাইরে সময় না কাটিয়ে আমি সন্ধ্যা থেকেই মুখ হাত দিয়ে কিছু চাটা খেয়ে এসে তারপর বসে যেতাম, যদি অনেকক্ষণ ধরে একটু সাইডে চলতো রাত্রি প্রায় 12টা 11টা এইরকম চলতো। আর এইরকম একটু স্ট্রাগল ছিল স্যার। তো তুমি কি সমস্ত রকম সাবজেক্টই পড়েছিলে, সিভিল যতগুলো সাবজেক্ট আছে মোটামুটি? হ্যাঁ, মোটামুটি আমি কিছু, যেমন স্টিল স্ট্রাকচারটা, এটা আমার খুব প্রথম থেকে পছন্দের সাবজেক্ট ছিল না। কিন্তু তুমি তো ঠিক স্ট্রাকচার আছে, এমটেক করেছো। স্ট্রাকচার এটা আমার সব সাবজেক্টই ভালো লাগে, কিন্তু আমি ওই স্টিল স্ট্রাকচারটা আমার প্রথম থেকে পছন্দের ছিল না, জানি না। আচ্ছা। একটা প্রথম থেকে একটা ইয়ে ছিল, মানে আচ্ছা। এরকম না যে মানে পড়তে প্রথম থেকে ভালো লাগতো, কিন্তু মানে প্রথম থেকে আমার সাবজেক্ট পছন্দ ছিল না, এবং সে বিটেক থেকে। আচ্ছা, তো 2020 পিএসসি ইন্টারভিউতে তুমি ফেলিওর, হাল ছেড়োনি তুমি, কন্টিনিউয়াসলি দেওয়ার প্রিপারেশনে আছো, সাবজেক্টও একদম। রেডি করে গেছো, থিওরি পড়েছো, এমসিকিউ এমসিকিউ তুমি কিভাবে করতে প্র্যাকটিস এমসিকিউ? এমসিকিউ মানে আমি যেটা সব থেকে দেখেছি, আপনার ওখানে মক টেস্ট নিয়েছিলাম আমি প্রথম দিকে, একদম প্রথম দিকে যেটা নিয়েছিলাম, সেটা হচ্ছে আমি অনলাইন টেকনিক স্টাডি মক টেস্টটা, যে মক টেস্টটা নিয়েছিলাম, যেটা আমার কাছে খুবই হেল্পফুল ছিল। আসলে কি ওখানে আপনার যে ডিটেল যে এক্সপ্লেনেশন ছিল প্রত্যেকটা মক টেস্টে, আর আমি একটা জিনিস আমি ওয়েট করে থাকতাম, আপনার কিছু ফ্রি মক টেস্ট আপনি যেগুলো সবার জন্য ওপেন রাখতেন, আচ্ছা, তো আচ্ছা। ওই মক টেস্ট গুলো আমি বেশি বেশি অ্যাটেন্ড করতাম। না, আমি দেখতাম তোমার মক টেস্টে ভালো রেজাল্টও আসতো, আমি দেখে আমি ফলো করতাম। এবং হ্যাঁ, হ্যাঁ, মক টেস্ট দেখে পরে আমি তোমায় ফোনও করতাম, এসে মনে আছে, চ্যাট করো বা ফোনে হ্যাঁ, আমি হ্যাঁ, কথা বলতাম যে তোমার মক টেস্টে এত রেজাল্ট এসেছে, তুমি আগেরবারে মক টেস্টে এরকম নাম্বার পেয়েছো, এবার একটু কমলো কেন, তার কারণটা কি, ঠিক, এই কোশ্চেন ঠিক, কেন ঠিক। ভুল করেছো, আমি তোমাদের কিন্তু বলতাম সেটা তোমাদেরকে। আর আর আমি আপনার সব থেকে আমার বেশি ভালো লাগতো আপনার ওই মক টেস্টে, ওখানে যে একটা ইয়ে থাকতো যে কোনো কোশ্চেনের আনসার ভুল আছে, আমরা ওটা চ্যালেঞ্জ করতাম, তো পরে আপনি ওটা সব কিছু টিচার স্টাডি করে আবার আনসারটা চেঞ্জও করতেন, এইটা আমার খুব পছন্দের ছিল। চেঞ্জ করতাম, আমি ফোনও করতাম যে তোমার কোশ্চেন কি ডাউট আছে বলো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক, ঠিক, ঠিক। ঠিক, বুঝতে পেরেছি। তো এইভাবে তুমি টেস্ট দিতে, আর এমসি কিভাবে প্র্যাকটিস করতে, হ্যাঁ, এমসিকিউ বই, কোন বই ফলো করতে? এমসিকিউ স্যার আমি যেটা গুপ্তা গুপ্তা যে বইটা আছে, ওটা তো ছিলই, এসএসসি হুম। যে প্রিভিয়াস ইয়ার, যেটা হুম। আইএস মাস্টার পাবলিকেশন, ওই একটা বই। আর যে আমাদের ইএসসি স্যার প্রিলিমস, জাস্ট আমি ওয়ান লাইনের কোশ্চেন যেগুলো থাকতো, হুম। আমি বড় কোশ্চেন গুলো হাতে দিতাম, কারণ জানতাম তো ওই যখন কোশ্চেন আমাদের মানে এক্সটেনশন কোশ্চেনের লেভেলেও আসেনি অতটা লেভেলে। হুম। হুম। তো ওই যে ওয়ান লাইনের কোশ্চেন গুলো থাকতো, তো ওইগুলো আইসিএসসি যে প্রিভিয়াস ইয়ার আইএস মাস্টার পাবলিকেশন আর গুপ্তা গুপ্তা, তো এই বইগুলো আমি ফলো করতাম। আর তার সঙ্গে একটা স্যার বই ছিল যেটা ওই ইউথ পাবলিকেশনের, মানে একটা পিডিএফ ছিল, মানে ওখানে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো ছিল। ঠিক আচ্ছা, আছে, আচ্ছা, তো বুঝতে পেরেছি, ওইগুলো বুঝতে আমি পেরেছি, ওইসব বইগুলো একটু দেখেছি। বুঝতে পেরেছি। ইউথের বই ছিল, পাঁচখানা যেইর ভলিউম আছে, আর দুখানা এইর ভলিউম আছে। হ্যাঁ, তো আমি ওই ভলিউমটা ওই পুরোটা ওইগুলো হার্ড কপি নিইনি, আমি একটা সফট কপি পেয়েছিলাম, আচ্ছা, যেখানে ওই প্রিভিয়াস ইয়ারের যে একবার কেএমসি থেকে শুরু করে ডাব্লিউপিএসসি সমস্ত ইয়ারের ছিল। তো আচ্ছা, ওটা আচ্ছা, আমি আচ্ছা, বুঝতে পেরেছি, ওয়েস্ট বেঙ্গলের জন্য সমস্ত রকম এক্সামের জন্য ছিল, বুঝতে হ্যাঁ, পেরেছি, হ্যাঁ, বুঝতে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি, তো বুঝতে ওখান থেকে প্র্যাকটিস করতাম, ওইগুলো দেখতাম। আর সব থেকে বলবো যে মানে পড়ার থেকে স্যার, যে সব থেকে বেশি ইফেক্টিভ সেটা হচ্ছে বেশি বেশি করে মক টেস্ট দেওয়া। মক টেস্ট তো অবশ্যই, কারণ তুমি মক টেস্টে তোমার নেগেটিভটা তুমি বুঝতে পারছো যে আমার কোথায় ভুলটা হচ্ছে। আর হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেকটা এমসিকিউ এক্সামে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং আছে। আর এই সেই নেগেটিভ মার্কিং একদম। গুলোকে অ্যাভয়েড করার জন্য তোমাকে মক টেস্ট কিন্তু দিতে হবে। আমি কারেন্টলি এখন দেখতে পাচ্ছি আমাদের যারা স্টুডেন্ট অনগোয়িং আছে, যারা পড়ছে, মক টেস্টটাকে অতটা ইম্পর্টেন্স দিচ্ছে না, কিন্তু মক টেস্টটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা তুমি তো ভালোই বুঝতে পারছো যে কতটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, হ্যাঁ, একদম। এই আমি স্যার রেগুলারলি ওটা মক টেস্ট একটা অভ্যাসে পরিণত করতে হবে যে আমি রেগুলারলি মক টেস্ট দেবো, এবং অনেকে ভয় পায় মক টেস্টটাতে। যে ভয় পাওয়ার কারণটা ঠিক, কি বলো ঠিক। তো আমাকে, ভয় পায় কেন সবাই? মানে অনেকেই ভয় ভয় পাই পায়। হ্যাঁ, হ্যাঁ, আমার নিজেরই ফ্রেন্ডই, মানে নাম বলছি না, সে সবসময় আমি তাকে বলতাম, মোটিভেট করতে, যে ভাই তুই যত প্রচুর, সে প্রচুর পড়াশোনা করতো,
কিন্তু আমার তো একটা এক্সপিরিয়েন্স ছিল, কারণ আমি একটা এক্সামে ফেলিয়ার, যেখানে আমি প্রচুর পড়াশোনা করেছি কিন্তু মক টেস্ট আমি দিইনি, যেটা আমার স্যার অ্যাসিস্ট ইঞ্জিনিয়ারের কেসে হয়েছিল, যেটা যার জন্য আমার রিটেনের স্কোরটা কমে গেছিল, মানে অনেক হুম, মিস্টেক হয়েছিল। তো ওখানে আমার একটা বন্ধু, ওকে বলতাম মক টেস্ট দিতে, এই আমার ওই এক্সপিরিয়েন্স থেকে বলতাম, কিন্তু ও বলতো হ্যাঁ দেবো দেবো, একটাই ভয় পেতো যে প্রথমে একটা দুটো যে মক টেস্ট দিত, কারণ এটা সবার ক্ষেত্রে হয়, আমার ক্ষেত্রেও হয়েছিল, প্রথমে একটা দুটো মক টেস্ট দিলে স্কোরটা একটু কম চলে আসে, হুম। তখন ভাবে যে আমার প্রিপারেশন হ্যাঁ, লেভেল হ্যাঁ, হ্যাঁ, ভালো নেই, তো হ্যাঁ। আমার তো আরো পড়তে হবে, সে হুম, আবার শুরু করতে থেকে থিওরি পড়া, আবার প্রত্যেক সাবজেক্ট নতুন করে, হুম, মাঝখানে গ্যাপ দিত আর বলতো আবার আমি পরে মক টেস্ট, সবগুলো রিভিশন দিয়ে আবার মক টেস্ট দিত, দেখছে যে খুব একটা ইমপ্রুভ হচ্ছে না, সে আবার ভয় পেত যে আমার তো ভালো স্কোর নেই, হুম। আবার নতুন করে শুরু করতে, সে প্রথম থেকে সব সাবজেক্টের রিভিশন। এটাই তো প্রবলেম, তো এই এটাই জন্যই, প্রবলেম। হুম, হ্যাঁ ওই জন্য সে মানে মক টেস্ট ওটা দিতে চায় না, কিন্তু এটা একটা ভুল কনসেপ্ট, যেটা আমি নিজে একটা এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতা, যে আমি দেখেছি আমার প্রচুর বারবার নাম্বার অফ টাইম রিভিশন দেওয়ার পরেও আমার যে একটা ইমপ্রুভ হয়েছে, সেইটাতে একটা লেভেল পর্যন্ত আটকে যাচ্ছে আর যাচ্ছে না, সেটা কখন ইমপ্রুভ হচ্ছে, যখন আমি বেশি বেশি করে মক টেস্ট দিচ্ছি। হুম। আর মক টেস্ট তখনই তুমি স্কোর করতে পারবে তোমার যদি প্রিপারেশন একটু থাকে, আদারওয়াইজ নেগেটিভই হবে হ্যাঁ কিন্তু। অবশ্যই 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 অবশ্যই, প্রিপারেশন একটা অবশ্যই থাকতে হবে, নইলে হুম। কিন্তু মক টেস্ট দিয়ে তো মক টেস্ট খুব একটা লাভ হবে না, ঠিক। প্রিপারেশনটা না থাকলে হবে না। হুম। তো তোমার তাহলে কেএমসির মার্কস কিরকম ছিল, তোমার কেএমসিতে রিটেনের মার্কস কিরকম ছিল? রিটেনে স্যার আমার কেএমসি ছিল 172। 172। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে খুব ভালো মার্কস ছিল। 172 আউট অফ 200, একটা হিউজ পরিমাণ মার্কস। আর এই মার্কসটা ছিল বলেই আজকে তুমি এই জায়গাতে এসছো। তো আমায় তুমি বলো, এমসিতে 18 পাস করার পরেও নেক্সট আমাদের টার্গেট থাকে ইন্টারভিউ। তো ইন্টারভিউতে তোমার 40 ইন্টারভিউ, মার্কস ছিল। তো ওইখানে তোমার ইন্টারভিউর এক্সপিরিয়েন্স শেয়ার করো। ওখানে স্যার ট্রুলি স্পিকিং আমি ইন্টারভিউ পিএসসি এরও দিয়েছিলাম, তো ওখানে আমার ইন্টারভিউটা খুবই ভালো লেগেছে, বিশেষ করে কেএমসি তে, যেখানে ওনারা যে ইন্টারভিউ প্যানেলে যে মেম্বার গুলো ছিলেন, ওদের বিহেভিয়ারটা ওনাদের খুবই কিন্তু পোলাইট, মানে এরকম না যে আমি যে পিএসসি তে স্যার আমাকে যেমন ডিমোটিভ করে দিয়েছিল যে তুমি কিছুই জানো না, তোমাদের ওখানে কি পড়াশোনা হয় আদৌ কলেজে, আচ্ছা, নাম আচ্ছা। শুনে, এরকম। কিন্তু এখানে সেরকম না, এখানে মানে খুব পোলাইটলি বিহেভিয়ার, তারপরে যে কোশ্চেন যেমন জিজ্ঞেস করছেন, তখন যেটা আমি একটু যদি না বলছি তো ঠিক আছে কোনো প্রবলেম নেই, এরকম একটা ফিল করছে, ঠিক আছে প্রবলেম নেই, তো পরের কোশ্চেন নেক্সট চলে যাচ্ছে, হুম। ঠিক আছে। তো এখানে বিহেভিয়ারটা খুবই ভালো পেয়েছি, নিজেও মানে এরকম নার্ভাস কোনো ফিল হয়নি এইখানে কেএমস এর ক্ষেত্রে। আচ্ছা, আচ্ছা। তো তো ওখানে, অনেকেরই একটা এক্সপিরিয়েন্স থাকে এই কেএমসির কিরকম টাইপের কোশ্চেন টোশ্চেন হয়। তো ফিল্ড বেস কোশ্চেন ছিল নাকি তোমার এক্সপিরিয়েন্স কোশ্চেন ছিল ওখানে? ওখানে স্যার আমার ফিল্ড বেস কোশ্চেন ছিল না, আই মিন একটা ফিল্ড দুটো, বেস কোশ্চেন না থিওরি বেস কোশ্চেন ছিল, ওটা বলতে চাইছি আমি। থিওরি বেস ছিল, থিওরি বেস। আচ্ছা, ফিল্ড বেস কোশ্চেন মানে একটা দুটো ছিল, কিন্তু ম্যাক্সিমাম ছিল থিওরি বেস। আচ্ছা, দুই একটা কোশ্চেন শেয়ার করো যদি মনে থাকে, তোমার মনে আছে যদি। আমাকে যেমন প্রথমেই টেকনিক্যাল নন টেকনিক্যাল দুটোই বলছি, হুম, বলো, বলো। প্রথমে আমি টেকনিক্যাল, হ্যাঁ নন টেকটা বলবো না টেকনিক্যালটা বলবো? না, তুমি শুরু করো, নন টেকনিক্যাল দিয়ে শুরু করো, যে এরকম দুইটা কোশ্চেন করেছিল, নন টেকনিক্যাল কোশ্চেন করেছিল হ্যাঁ এরকম, হ্যাঁ, আর টেকনিক্যাল এরকম করেছিল নন টেক, কোশ্চেন। নন টেকনিক্যাল স্যার যেটা আপনি আমাদেরকে বারবার বলেছিলেন, যেটা প্রথমত যে ওনার ডিপার্টমেন্ট সম্বন্ধে জেনে যেতে, হুম। তো ওটা সবার ক্ষেত্রে মনে হয় আমার তোমার যে সাউন্ড একটু কতগুলো প্রবলেম হচ্ছে, ডিপার্টমেন্ট, সাউন্ড একটু প্রবলেম হচ্ছে, একটু ওয়েট করো, সাউন্ড একটু প্রবলেম। হুম, ঠিক আছে হুম। একবার কমে গেল, ঠিক আছে, চলো, আপনার চলো। আওয়াজটা, বলো, বলো। আপনার কথাটা আসছে না। বলো। তো যেটা আপনারা বারবার বলেছিলেন যে কেএমসি ডিপার্টমেন্ট সম্বন্ধে জেনে যেতে ভালো করে, হুম। তো ওখানে কোয়েশ্চেনটা ছিল যে কেএমসি তে কতগুলো ডিপার্টমেন্ট আছে, যেমন, তারপর আমি ওখানে বলেছিলাম যে স্যার অনেক ডিপার্টমেন্ট, টেকনিক্যাল নন টেকনিক্যাল প্রায় 40টা কাছে ডিপার্টমেন্ট আছে, তো সিভিলের আমি যেটা জানি স্যার প্রায় 12 থেকে 15টা কাছাকাছি এরকম ডিপার্টমেন্ট রয়েছে। যতটুকু আমার তো মনে হচ্ছে আমাকে তোমাদের ওখান থেকে, ইন্টারভিউ গাইডেন্স প্রোগ্রামে আমি তোমাদের একটা ভিডিও দেওয়া হয়েছিল, সান্তোষ দিয়েছিলেন আই থিঙ্ক, মনে পড়ছে, এই ডিপার্টমেন্টের হ্যাঁ রেসপেক্টে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ডিপার্টমেন্ট স্পেসে দিয়েছিলেন, আচ্ছা, আচ্ছা, ডিটেলসে ওখানে বলা ছিল ভিডিওটাতে, আচ্ছা। আমাদের ওটা ইন্টারভিউ পুরোটাই গাইডেন্স দেখেছিলাম। প্রোগ্রাম তোমাকে ওই ইন্টারভিউতে কতটা হেল্প করেছে তা আমি তোমাকে জিজ্ঞাসা করবো, সেটা পরে। আগে তুমি বলে দাও হুম, হুম। যে তোমাদের কি রকম টাইপের কোশ্চেন ছিল। এটা তো তুমি বললে নন টেকনিক্যাল কোশ্চেন, হ্যাঁ হ্যাঁ আর টেকনিক্যাল হ্যাঁ, কোশ্চেন কি রকম টাইপের ছিল? টেকনিক্যাল কোশ্চেন আমাকে স্যার বিল্ডিং মেটেরিয়াল থেকে কোশ্চেনটা করেছিল প্রথমে, যে একটা বিল্ডিং বানাতে গেলে যে কত ধরনের মেটেরিয়াল লাগে, আচ্ছা, তো আমি টাইপস অফ ওখানে মেটেরিয়ালস। ওগুলো হ্যাঁ কত আচ্ছা, ধরনের মেটেরিয়াল, সেই ক্ষেত্রে আমি ওই যেগুলো সিমেন্ট, কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেটস, রেইনফোর্সমেন্ট মেটেরিয়াল, স্টিল, ব্রিক, এগুলো বলেছিলাম। তারপর ওখান থেকে আমাকে ডিটেলসে কোশ্চেন করতে লাগলে যে রেইনফোর্সমেন্ট স্টিলের কিছু গ্রেডের নাম বলো, ঠিক আছে,
তো ওখানে গ্রেডে যখন নাম বলছে তখন যে আই আই প্রত্যেক যেমন I 250 মাইল স্টিল, হুম, আবার HOSD বার। তো হুম। HOSD বারে ফুল ফর্ম জিজ্ঞেস করছিলেন, এটা কোন কোড ফলো করে। আচ্ছা, ঠিক আচ্ছা। আছে। কোডগুলো জিজ্ঞেস করছিল। হ্যাঁ হ্যাঁ, কোডগুলো জিজ্ঞেস করছিলেন। আচ্ছা, আচ্ছা। সিমেন্টের কত ধরনের সিমেন্ট আছে, তার মধ্যে কিছু সিমেন্টের কোড যে এরকম জিজ্ঞেস করেছিলেন। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তাহলে ওভারঅল তোমার মোটামুটি বেসিক থেকে কিছু জিজ্ঞাসা করেছিল এবং একটু ডেপথ এ ঢুকিয়েছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো তোমার এই ইন্টারভিউতে আমাদের যে ইন্টারভিউ গাইডেন্স প্রোগ্রাম, হুম? সেটাতে তোমাকে কতটা হেল্প করেছে ইন্টারভিউর জন্য? যেটা প্রথমে আমি যে নন টেকটা পুরোটা ক্লিয়ার করেছিলাম, সেটা সব থেকে বেশি হেল্পফুল হয়েছে। যে ডিপার্টমেন্ট, আপনি বারবার বলেছিলেন যে ডিপার্টমেন্ট সম্বন্ধে ভালো করে জেনে যেতে। হুম, ডিপার্টমেন্ট। যেটা ওখানে গিয়ে আমার ওই প্রবলেমটা একদম ফেস করতে হয়নি, খুব স্মুথলি হয়েছিল। আর আর একটা আপনার মনে আছে কিনা জানি না, ইন্টারভিউ ঠিক একদিন আগে আপনি আমাকে বলেছিলেন যে তোমরা সিমেন্টের কোডগুলো কিন্তু দেখে যাও। ঠিক আছে, কোড থেকে কোশ্চেন কিন্তু হচ্ছে বা হতে পারে, হুম, 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 এরকম হুম, বলেছিলেন। হুম। তো ওই ক্ষেত্রে আমি সিমেন্টের স্টিলের কোডগুলো দেখে গেছিলাম। তো ওই সিমেন্টের কোড আমাকে জিজ্ঞেস করেছিল, আমাকে আমার সময় ইন্টারভিউ আমার দিনে। আমার ওই সময় ওইটা মনে ছিল না, কিন্তু ভাগ্য ভালো যে আমার স্টিলেরটা মনে ছিল। কিন্তু ওটাও যদি না পারতাম, আমি বলতাম যে প্রথমে সিমেন্টের জন্য যখন জিজ্ঞেস করলাম বললাম সব মনে পড়ছে না। ওটা বলে ফেলেছিলাম যে স্টিলেরটা জানতাম বলে। নইলে বলতো তুমি জানো না, হয়তো দুটোই না পাচ্ছে না। আচ্ছা, আচ্ছা। না, না তাহলে সিমেন্টের কোডগুলো দেখে গেছিলে বলেই তোমার মোটামুটি একটা তুমি পরের কোশ্চেন আনসার দিতে পেরেছো। হ্যাঁ হ্যাঁ। বেশ, বেশ। বুঝতে পেরেছি। তাহলে ওভারঅল এক্সপেরিয়েন্স অ্যাবাউট ইন্টারভিউ গাইডেন্স প্রোগ্রাম? হ্যাঁ, ইন্টারভিউ গাইডেন্স প্রোগ্রাম। আর সব থেকে আমার বেশি ভালো লেগেছে হচ্ছে আপনার টেস্ট সিরিজ গুলো। মানে সব থেকে মানে একবারে দারুণ, মানে ক্লাসে ওয়ান, মানে কি বলবো। আর হচ্ছে আপনার ইন্টারভিউ গাইডেন্স, মানে এই দুটো আমি সব থেকে টেস্ট সিরিজ, আপনার যে লাইভ টেস্ট সিরিজ গুলো, ওটা তো মানে বিকল্প হয় না। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আর আমাদের তুমি কি ক্লাস করেছো? ক্লাস আমি একটু মানে লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড আমি কমই করতাম, কারণ আমার বুঝতে পারছেন সময় হতেও। হুম, টাইম ম্যানেজমেন্ট, রেকর্ডিং দেখতে, হ্যাঁ রেকর্ডিং হ্যাঁ, দেখতে, তাই তো রেকর্ডিং টাইম দেখতে। ম্যানেজমেন্ট, হ্যাঁ রেকর্ডিং দেখতাম, হ্যাঁ। বুঝতে পেরেছি, তো লাইভ বুঝেছি। ক্লাস ওইটা আমার মনে হয় যে লাইভ ক্লাসের মতো বিকল্প হয় না। ঠিক হুম, আছে। টাইম কারণ ম্যানেজ ওই করা যায়, টাইম ম্যানেজ সময়টাকে, করা যায়। হ্যাঁ, কারণ এই লাইভ ক্লাস একটা মিস হয়ে গেলে পরের হুম, আবার ওইটাকে রিকভারি পরে করা, দেখা কভার করা, চাপের ওটা ব্যাপার। একটা, হ্যাঁ হ্যাঁ, হুম। চাপের ব্যাপার। এখন তো তাহলে তোমার যতটা কারেন্টলি কি পজিশনে তুমি আছো? কোন ডিপার্টমেন্টে বা কোন বোরোতে আছো? এখন তো আমি বড় এইটে আছি, বোরো এইটে আর আছো, বিল্ডিং ডিপার্টমেন্ট। বিল্ডিং ডিপার্টমেন্টে আছো। আচ্ছা, তোমার ওয়ার্কিং রোল কি আছে, ওখানে কি কাজ করছো একটু আমাকে বলো। এখানে অ্যাজ এ এসি হিসেবে আমাদের যে রোলটা রয়েছে, তো প্রথম হচ্ছে যে আমাদের এখানে বিল্ডিং প্ল্যান স্যাংশনের জন্য জমা পড়ে। কারণ কলকাতার বুকে কোনো বিল্ডিং হতে গেলে, সে গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক, যে কোনো বিল্ডিং হতে গেলেই সেটা কেএমসির অ্যাপ্রুভাল লাগে। তো সেটা রেসপেক্টিভ বোরোতে, আমি বড় আটে আছি, তো বড় আটের কোনো জায়গায় বিল্ডিং যেতে হয়, তাহলে আমাদের সেই প্ল্যান আমাদের অফিসে জমা পড়ে, প্ল্যান প্রপোজাল। তো সেইগুলো আমাদের সমস্ত কিছু ডকুমেন্ট প্ল্যান অ্যাজ পার বিল্ডিং রুল যেটা আছে, হুম। তো ওই বিল্ডিং রুল যে সবকিছু কমপ্লাই করছে কিনা সেই মতো আমরা সবকিছু দেখে আমরা ওটাকে ফরওয়ার্ড করে দিই হায়ার অথরিটির কাছে, তারপর ওটা স্যাংশনের জন্য ফার্দার প্রসেস হয়। আচ্ছা, তার আচ্ছা। সাথে আরো আছে, যেমন স্যার ওইটা ইন্টারভিউর জন্য আপনারাও বলে দিচ্ছিলেন, যেটা আপনার সঙ্গে ওই স্যারের নামটা ভুলে গেছি। শান্তনু, শান্তনু ওই, স্যার। হ্যাঁ শান্তনু স্যার। হুম, হুম, শান্তনু স্যার যেটা বলেছেন যে এই যে স্টপ ওয়ার্ক নোটিশের ব্যাপারে, যে কোনো জায়গায় আনঅথরাইজ কনস্ট্রাকশন হলে যে স্টপ ওয়ার্ক নোটিশটা, সেটা আমাদের এসিদেরকেই ইস্যু করতে হয়, সার্ভ করতে হয়। হুম। ঠিক আছে। তারপর যে কোনো ডিলাইটেড বিল্ডিং থাকলে 411 নোটিশ, ওটা আমাদেরকেই দিয়ে আসতে হয়, তো এখনো পর্যন্ত মানে তুমি সার্ভ করতে হয়। কতগুলোতে মানে এরকম কাজের সঙ্গে যুক্ত আছো? নোটিশ পাঠানো বা প্ল্যান প্ল্যান স্যাংশন করাতে এরকম কোনো কিছু কাজ করেছো এখন পর্যন্ত স্টিল নাও? হ্যাঁ হ্যাঁ, অনেকগুলোই হয়েছে। নোটিশ বলছি না, তবে বেশ কিছু আমি অনেকগুলো সার্ভ করেছি নোটিশ। আচ্ছা, আচ্ছা। বেশ, বেশ, বেশ। নাম্বারটা বলছি না। ঠিক, হ্যাঁ ঠিক, ঠিক, ঠিক। মানে সেখানে তুমি অবজার্ভ করতে পেরেছিলে যে ইল্লিগাল কনস্ট্রাকশন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে তুমি ঠিক। তার উপরে স্টেপ নিয়েছো। তাহলে একটা রেসপন্সিবল জব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই স্যার, রেসপন্সিবল এটা জব একটা এবং তুমি এই যে রেসপন্সিবল। জবটা করছো, এটাতে তুমি তো নিজে স্যাটিসফাইড? হ্যাঁ স্যার, স্যাটিসফাইড। বেশ। তাহলে তোমার প্রিপারেশন কি এখনো তুমি কন্টিনিউ নিয়ে যাচ্ছ? নাকি না জব পেয়ে গেছো বলে আর প্রিপারেশন সেরকম কিছু আর হচ্ছে না? আর যারা পিএসসি এক্সামটাও তো আমার দেওয়া আছে, আপনি জানেন। হুম, পিএসসি যেইটা, হুম। ওটা তো, বলো। হ্যাঁ। তো স্যার যেটা জবে জয়েন করার পর থেকে মানে পড়ার সঙ্গে একদম ডিটাচ হয়ে গেছি, মানে কন্টিনিউ করতে পারছি না। তবে যদি সামনে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ভ্যাকেন্সি বেরোয়, তাহলে আবার আপনার সঙ্গেই যুক্ত হতে হবে, কারণ নিজে একা একা এই জবের মধ্যে থেকে স্টাডিটা কম, মানে কন্টিনিউ করা মুশকিল। বুঝতে পেরেছি। না, না তুমি পড়াশোনাটা যদি সময় পাচ্ছ করে যাও। কারণ তখন এক্সাম বেরিয়ে গেলে তখন আবার চাপ হয়ে যাবে।
তো এখন থেকেই তুমি একটু চেষ্টা করো, প্রত্যেকটা ভিডিও আমাদের রেকর্ডিং করা আছে, সেগুলো তুমি দেখো, অবজার্ভ করো ভিডিওগুলো, কোথাও যদি কোনো ডাউট থাকলে আমায় ফোন করো, আমি ক্লিয়ার করে দেবো। কিন্তু আলটিমেটলি তোমার কিন্তু মানে একদিন হলো, 1 ঘন্টা 1.5 ঘন্টা হলো যদি পসিবল হয় টাইমের রেসপেক্টে, সময়ের রেসপেক্টে, তোমার কাজের রেসপেক্টে, তুমি কিন্তু পড়াশোনাটা কন্টিনিউ করে যাও, মানে একবারে গ্যাপ দিয়ে দিও না, তাহলে কিন্তু খুব অসুবিধা। বুঝতে পেরেছো? ঠিক আর ঠিক। আমাদের যারা এই মুহূর্তে কেএমসি এর জন্য প্রিপারেশন নিচ্ছে, বা প্রিপারেশন নেবে ভাবছে, বা আমাদের আরআরবি যেই জন্য যারা প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে তুমি কি একটু সাজেশন দেবে, একটু বলো প্রিপারেশন কিভাবে করবে তারা? তাদেরকে বলবো প্রথমত, কারণ যে আগে আপনাকে বললাম শুরুতে আমার, যে নিজে সেলফ স্টাডি করে মানে ওই পড়াটা একটা ফ্লোতে রাখা, ওইটা একটু চাপে। ওই জন্য তাদের যে কোনো জায়গায় যে একটা কোচিং এ যুক্ত হতে হবে। সে যেখানে হতে পারে, যেখানে খুশি, সে অনলাইন হতে পারে, অফলাইন হতে পারে, কিন্তু হুম। নিজেকে ওই ফ্লোর মধ্যে রাখতে গেলে তো কিন্তু একটা তাকে এক জায়গায় কোথাও এঙ্গেজ থাকতে হবে, নইলে কোনো যে ডাইভার্ট হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। মানে একজন টিচার জানে যে কি পড়তে হবে কি পড়তে হবে না, হ্যাঁ, কি পড়তে হবে কি অবশ্যই। পড়তে হবে না, একজন টিচার জানে, সেটা গাইড করে দেবে। কিন্তু তুমি যদি নিজে স্টাডি করো, সেটা হিউজ পরিমাণ এক্সপিরিয়েন্সের উপর তোমার ডিপেন্ড করবে। 4 বছর 5 বছর প্রিপারেশন নেওয়ার পর তুমি অবজার্ভ করতে পারো যে এগুলো আমার পড়া চলবে আর এগুলো পড়া চলবে না। কিন্তু যদি কোনো কোচিং সেন্টারে তুমি যুক্ত করো, সেই যুক্ত থাকো, তখন সেই টিচার তোমাকে বলে দেবে যে এগুলো প্রথম থেকে এগুলো পড়া দরকার নেই, এগুলো পড়ে যাও, তাহলে তোমার এক্সাম হয়ে যাবে। দ্যাট মিনস কি, তোমাকে সিলেবাস ওরিয়েন্টেড স্টাডি করতে হবে। ঠিক। তার সাথে ওইটা আর একটা যে সবথেকে বড় ইয়ে, ওই অনেকগুলো স্টুডেন্ট থাকে, তো এবার ওখানে যে এক্সাম গুলো হয় সেখানে তো নিজের পজিশনটা বুঝতে পারে যে বুঝতে আমার হবে। প্রিপারেশন লেভেলটা কোথায়। হুম। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ভেরি গুড, ভেরি গুড। আর তোমার তাহলে বাড়ি থেকে তোমার জবের ডিস্টেন্স কতটা? আমার বাড়ি স্যার কাটোয়া সাইডে, হুম। এখানে প্রায় 160 কিলোমিটার। ওই আর জন্য তুমি কি ওখানে এখন স্টে আমি করছো? উইকেন্ডে, উইকেন্ডে বাড়ি আসি আমি। এখন কলকাতাতেই থাকছি। আচ্ছা, আচ্ছা, কলকাতায় স্টে করছো, বুঝতে পেরেছি। বাড়ি নিয়েছো, ওখানে বাড়িতে থাকছো, বাস। ভেরি গুড। তাহলে মন দিয়ে জব করো, এবং চেষ্টা করো সব নিজের সৎ পথে সৎভাবে জব করার, ঠিক আছে? এটা সবাই একদম স্যার। আমরা মানে আশা করি যতটুকু, কারণ তোমার একটা ডিপার্টমেন্ট, রেসপন্সিবল ডিপার্টমেন্ট, ঠিক আছে? যতটা চেষ্টা করো, যতটা যেখানে যতটা ম্যানেজ করা যায় করো। হ্যাঁ, চেষ্টা করবে যে মানুষের কথা ভাবতে, পাবলিক, যেহেতু তুমি মানুষের জন্য আছো, মানুষের জন্য ভাবো, মানুষের জন্য কাজ করো। কিছু কিছু জায়গা থাকে, সেগুলো আমি বললাম না, এক্সেপশন কিছু আছে, সেগুলোকে অ্যাভয়েড করে মানুষের জন্য কাজ করো। আর তুমি জব পেয়েছো, খুব ভালো লাগছে। তোমার সাথে অনেকদিন পরে কথা হচ্ছে, সেই ক্লাসে তোমার সাথে কথা হতো। তারপর তুমি তো আবার দু তিনটা ইন্টারভিউর জন্য আমাকে বলছিলাম, অ্যারেঞ্জ করে দিয়েছিলাম। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের হ্যাঁ জন্য হ্যাঁ হ্যাঁ। বলছিলে, এগ্রিগেশনের জন্য আমি বলবো, তুমি দিয়েছিলে কি, ইরিগেশন দিয়েছিলে, না ইরিগেশন দিয়েছিলে? ইরিগেশন, না না আচ্ছা, না, আচ্ছা, আমি ওটা তো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরটা হ্যাঁ, দিয়েছি। হ্যাঁ, আমি অ্যারেঞ্জ করে দিয়েছিলাম, বেশ। তো সেই রেসপেক্টে আপাতত তাহলে তুমি মন দিয়ে পড়াশোনা করো। আর আমাদের যারা স্টুডেন্ট আছে, হয়তো তোমাকে দু একজন ফোন করবে হয়তো, যদি সেরকমভাবে কেউ ফোন করে যে আমি স্যারের স্টুডেন্ট, আমাকে একটু এই জায়গাগুলো একটু গাইড করে দাও বা গাইড করে দিন, তখন সেক্ষেত্রে তুমি একটু ওদেরকে গাইড করে দিও। যদি এরকম কেউ ফোন করে, আমি হয়তো বললাম যে একদম তুমি একটু একদম এই একদম। জায়গা, তুমি এরকম টাইপের প্রিপারেশন নিচ্ছ, আমাদের আবদুল্লাহ ছিল এরকম প্রিপারেশন নিচ্ছিল, তো সেটা তুমি একটু এদেরকে গাইড করে দিও যদি পসিবল হয়। আমি তো আছি অল টাইম। ঠিক বাট ঠিক। যারা ধরো একটু একদম। জব টব পেয়েছে, তাদের কাছ থেকে একটু বেশি ভরসা পায়, হ্যাঁ, সে রেসপেক্টে তোমার যদি ফোন করে ছেলেরা, একটু গাইড করে দেবে, ঠিক আছে? তাহলে বেস্ট অফ লাক, ভালো অবশ্যই করে স্যার, জব অবশ্যই। করো, ভালো থেকো। আর মন দিয়ে পড়াশোনাটা কন্টিনিউ করো। আমরা আবার যখন এই জন্য প্রিপারেশন দেবো, আমাদের তোমাকে আমি ইনফর্ম করবো, আবার তুমি ক্লাসগুলো তখন কন্টিনিউ করো। বাট যে ক্লাসগুলো তোমাদের রেকর্ড আছে, সেই ক্লাসগুলো কিন্তু তুমি দেখবে, আদারওয়াইজ কিন্তু একটা ঠিক গ্যাপ ঠিক। তৈরি হয়ে গেলে আবার মানে ফ্লোতে ফিরে আসা খুব চাপের হবে। একদম মানে চেষ্টা করছি, কিন্তু মানে বুঝতে পারছেন, গ্যাপ হয়ে যায় এই জবে জয়েন করে। আসলে মাঝখানে সামনে একটু এক্সামটা যদি কোনো একটা নোটিফিকেশন আগে থেকেই মানে একটু আঁচ পায় যে হ্যাঁ বেরোবে হুম, বা হুম। বেরোতে বেরোতে চলেছে, তাহলে সেক্ষেত্রে এনার্জিটা বেড়ে যায়। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ঠিক আছে, চলো, বেস্ট অফ লাক।